লাভ হবে। যেটা বলছিলাম, প্রিলিমিনারি, এখানে তোমাদের তথ্য লাগবে। এবার কি বোঝা গেল প্রিলিমিনারিতে তোমাদের কি লাগবে? একজন বলো প্রিলিমিনারিতে কি লাগবে। স্যার কথা তথ্য শোনা লাগবে যাচ্ছে? স্যার। কথা শুনতে জি পাচ্ছ? স্যার। জি স্যার, তথ্য লাগবে স্যার। প্রিলিমিনারিতে তথ্য লাগবে। আচ্ছা, আমি এমন অনেকগুলো রিটেনের আছে যেগুলো আমি এখন যদি আলোচনা করতে যাই, ধরা যাক যে প্রিলিমিনারি আমার রিটেন কবে হবে আমি জানি না। এখন তো পিএসসি সিদ্ধান্ত নিয়েছে 12 মাস থেকে 15 মাসের মধ্যে, লাইক ইন্ডিয়া, একটা বিসিএস কমপ্লিট করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রথম থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আমার মনে হয় সেটার বাইরে বিকল্প কোনো সুযোগ নেই। কারণ প্রিলিমিনারি তুমি পড়লা, এখন যার তথ্য লাগবে। ধরা যাক, তোমরা কি জানো যে আহ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হচ্ছে? জি স্যার। কেউ জানো? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, আমি কি উন্নয়নশীল দেশ, দেখো তো এটা বিশেষে বড় প্রশ্ন হতে পারে কিনা? পারে? জি স্যার। শব্দ করে পারে কিনা? জি স্যার। আবার রচনা হতে পারে না? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এটা না পড়াবার, না পড়াই, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশ কত সালে বা বিশ্বের দেশগুলোকে অর্থনৈতিক শক্তির বিবেচনায় 1971-এর আগ পর্যন্ত কয়টা ভাগে ভাগ করা হতো, তখন তোমাকে বলতো তো। তুমি যদি না বোঝো, যদি তুমি মনে আন্দাজে যদি জেনে রাখো দুইটা, তাহলে দুইটা উত্তর করবা, কিন্তু তুমি বোঝো না। এখন আমি তোমাকে বুঝাবো যে বাংলাদেশ মানে কিভাবে উন্নয়নশীল দেশে আসলো। এটা বোঝাতে গিয়ে আমি যখন রিটেনে বাংলাদেশ উন্নয়নশীল দেশ পড়াবো, তখন কিন্তু আমি যাব হলো যে একসময় বিশ্বকে অর্থনৈতিক শক্তি বিবেচনায় ভাগ করা হতো দুটো ভাগ। একটা হচ্ছে উন্নত বিশ্ব, আর একটা হচ্ছে উন্নয়নশীল বিশ্ব। উন্নত বিশ্ব হলো পুঁজিবাদী বিশ্ব, আর পুঁজিবাদী বিশ্বের বাইরে যত দেশ আছে সব হলো উন্নয়নশীল বিশ্ব। এখন উন্নয়নশীল বিশ্বের মধ্যে অনেক দেশ আছে হত দরিদ্র, আবার কেউ কেউ আছে বেশ ভালো। তাহলে এখানে অনেক পার্থক্য রয়েছে। তখন 1971 সালে জাতিসংঘ সিদ্ধান্ত নিল যে হত দরিদ্র দেশগুলোকে আমরা কিছু সহযোগিতা করতে চাই। কোথায়? এক নাম্বার হলো আমরা সহযোগিতা করতে চাই তাদেরকে শুল্ক মুক্ত বাণিজ্যিক সুবিধা দিয়ে। অর্থাৎ আমি তাদের দেশে পণ্য পাঠাবো, শুল্ক দিতে হবে না। যদি আমি পণ্য পাঠিয়ে শুল্ক দিতে না হয়, তাহলে আমার পণ্যের দামটা কম পড়বে। আর দামটা কম পড়লে ওই পণ্যটা ক্রয় ক্ষমতা যাদের আছে তারা সবাই কিনবে। যদি আমার কাছে 25% শুল্ক নেওয়া হয়, তাহলে 100 টাকার দ্রব্যটার দাম হবে 125 টাকা। সঙ্গত কারণে 125 টাকায় যার ক্রয় ক্ষমতা নেই সেটা কিনবে না, তার 100 টাকায় ক্রয় ক্ষমতা আছে। এই জন্য দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির জন্য তখন একটা গ্রুপ করা হলো যে উন্নয়নশীল দেশ থেকে এদেরকে বের করে নিয়ে আসে। 1971 সালে তোর 25টা দেশ আসলো। এই 25টা দেশ নিয়ে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, এটাকে বলে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ স্বল্পোন্নত দেশের তালিকা করলো। এই স্বল্পোন্নত দেশের তালিকায় আমরা 1975 সালে যোগ দিয়েছি। তা বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা কত সালে যোগ দিয়েছে? 1975 সালে। আচ্ছা, আমি কি, দেখো তো, প্রিলিমিনারি যদি নিছক পড়াতাম তাহলে কি এইটা পড়াতাম? একটু বলো, পড়ানোর সুযোগ ছিল? কারণ তোমার তো তখন তো না স্যার। উন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ সব রেখে তো মানসিকতা ঢুকতো না, তোমার গরজ হতো না। এখন তো গরজ হবে, এখন তোমার আকাঙ্ক্ষা হবে।
যে আমি প্রিলিমিনারি পড়ার সাথে সাথে রিটেনটা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে প্রিলি পাস করব। কারণ এই যে লিখিত রিটেন থেকে আসবে প্রিলি থেকে, আর প্রিলি থেকে যাবে রিটেনে। তাহলে আমি তোমাদের সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যাব যে রিটেন থেকে আসবে প্রিলিতে, আবার প্রিলি থেকে যাবে রিটেনে। কিভাবে যাবে? তাহলে আমরা যদি এভাবে কম্বিনেশনটা করতে পারি তাহলে আমার মনে হয় তোমাদের রিটেনের এবং প্রিলিমিনারি একসাথে চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না। তোমরা কি এই আমার এই কর্মসূচি গ্রহণ করে? এবং আমি তো রিটেন তোমাদের ফ্রি পড়াবো। রিটেনে কিন্তু আমি তোমাদের কাছে 1 টাকা নিচ্ছি না। শুধুমাত্র প্রিলিমিনারির জন্য তোমাদের অনেক ক্লাস দেওয়া হবে। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 27টা, ইতিহাস অ্যাফেয়ার্স এর 25টা, ভূগোল পরিবেশ 10টা, নৈতিকতা মূল্যবোধ 10টা, এবং সাম্প্রতিক অগণিত ক্লাস হবে। এর পাশাপাশি রিটেন ক্লাস হবে। তার মানে আমি আবার 4টা বই তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি। তার মানে আমি যদি হিসাব করি, আমি হিসাব করব না, কারণ আমি পড়াতে চাই। আর শিক্ষার কোনো বিনিময় মূল্য হয় না, শিক্ষার কোনো বিনিময় মূল্য হয় না। তোরা সক্রেটিসকে একটা কথা শুনে রাখো, শিক্ষার বিনিময়ে মানে মূল কি বলে, অর্থের বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে নিরক্ষর থাকা ভালো। উনি বলেছেন এখন থেকে প্রায় 2500 বছর আগে। এখন কি সেই 2500 বছর আগে আমরা আসি? তখনকার যে সক্রেটিস যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে ক্রিয়েটিভ শিক্ষা ব্যবস্থা। আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দেবা, তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। এভাবে আমরা পড়ালেখা শিখবো। প্লেটো একইভাবে চলেছেন, পরে যখন অ্যারিস্টটল যোগ দিয়েছেন একইভাবে চলেছেন। তারা যদিও শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, প্লেটো যদিও বই লিখেছিলেন, কিন্তু সক্রেটিস কোনো বই লেখেন নাই। সক্রেটিসের সক্রেটিসের জীবনের উপরে লেখা পাওয়া যায় কার লেখায়? কার কার লেখায়? কেউ জানো? আমরা সক্রেটিস সম্পর্কে, আমি আমি আশা করি সক্রেটিস যদি জানার সুযোগ আমার যদি জানার সুযোগ, তোমাদের জানানোর সুযোগ কখনো হয় বা হতো, আমি সক্রেটিসের উপরে একটানা 4 ঘন্টা কথা বলার সক্ষমতা রাখি, একটানা। তাহলে দাঁড়াচ্ছে হলো সক্রেটিস, তার উপরে কত কথা বলা যেতে পারে। অর্থাৎ তার ওই জীবনে সে কতটা করেছে, প্রায় 69 বছর বয়সে। তো সেই সক্রেটিস সেই সময় বলেছেন, সেটা হলো পয়সার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে নিরক্ষর থাকা ভালো। অর্থাৎ শিক্ষা শিক্ষাই, শিক্ষার জন্য কোনো বিনিময় মূল্য হয় না। তারপরেও তো মানুষের আজকে পুঁজিবাদী বিশ্বে, ফ্রি মার্কেট ইকোনমিতে, পরিবর্তিত সমাজে সবার তো একটা চাহিদা আছে। তুমি এই যে আজকে বিশেষ পরীক্ষা দিবে, চাকরি পাবে তোমার জীবনের জন্য, তোমার জীবনের সংস্থানের জন্য। তুমি এটা করো বা ব্যবসা করো জীবনের সংস্থানের জন্য। আরেকজন টিচার যখন পড়াবে তাকেও তো কিছু টাকা দিতে হবে, তার তো জীবনটা চলতে হবে। তো সেই হিসাবে সম্ভবত তোমরা বলতেই পারো যে আমি পড়াবার বিনিময় মূল্য হিসাবে আমি কিছুই ধরিনি। আমি জাস্ট আমার যে পরিচালনা করার যে সুযোগগুলো, 2-3 লোক কাজ করে, তাদের বেতন দিতে হয়। সেই অর্থে কি তোমরা সন্তুষ্ট হচ্ছ তো? জি স্যার। তোমরা কিভাবে নিচ্ছ যে আমি জি স্যার। প্রিলিমিনারিতে 4টা বই ফ্রি দিচ্ছি, 1600 টাকা দিচ্ছি, রিটেন পুরো ক্লাসটা ফ্রি দেবো, রচনা, বাংলা রচনা, ইংরেজি রচনা। এটাকে তোমরা কিভাবে দেখবে? একটু কেউ একজন বলবে? আমি এই কথাটা শুনে আমি নৈতিকতা মূল্যবোধ সুশাসনে চলে আসবো। তোরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি একটা প্রশ্ন করেছিলাম, তোমরা বিষয়টাকে কিভাবে নিচ্ছ? স্যার পজিটিভলি, এটা অনেক ভালো। যদি পজিটিভলি নাও তাহলে তোমরা এনজয় করতে পারবে। এনজয় মানে হচ্ছে তুমি কতটা আন্তরিকতার সাথে বিষয়টি গ্রহণ করছো। এই যে যেটা বলছিলাম, যদি বলা হয়
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়ার পূর্ব শর্ত কয়টি? স্যার, তিনটি। তিনটি। এখন যদি বলা হয় যে পূর্ব শর্ত তিনটি, এর মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক ভঙ্গুরতা। একটা দেশের অর্থনৈতিক ভঙ্গুরতার মান থাকতে হয় কত? স্যার, মেবি 33, আমার জানা স্যার নেই। একটা হলো মানব সম্পদের উন্নয়ন, মাঝখানেরটা মানব সম্পদের মান কত থাকতে হয়, নাম্বার কত থাকতে হয়, মাথা পিছু আয় কত থাকতে হয়। এগুলো তো আমি রিটেনের জন্য পড়াবো। এটা তাহলে প্রিলিমিনারিতে কাজে লেগে যাবে না? জি স্যার। জি, স্যার। এবং আমরা 2018 সালে এটা কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, জাতিসংঘের 6টা অঙ্গ সংগঠনের তৃতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এর একটা কমিটি আছে, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি। এই সিডিপি এই কাজগুলো করে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে উন্নয়নশীল দেশ হওয়ার অনুমোদন পাইছি কোন তারিখে বা কোন সালে। এগুলো সব আমি রিটেনে পড়াবো, আবার এগুলো তথ্য লেগে যাবে। আবার যখন আমি প্রিলিমিনারিতে যখন পড়াবো, তখন দেখো আমাদের ভারতবর্ষ 100 ব্রিটিশ উপনিবেশ ছিল না? জি স্যার, ছিল। আমেরিকা 100 উপনিবেশ ছিল না? জি স্যার, ছিল। অর্থাৎ একসময় তো ইউরোপের কয়েকটা দেশ আর এশিয়ার তোমার তুরস্ক, পরবর্তী সময় জাপান, এরকম কয়েকটা সাম্রাজ্যবাদী জাতি হয়েছে, তারা সারা পৃথিবী দখল করেছিল না? জি স্যার। এই দখল করার মধ্য দিয়ে যেটা গড়ে উঠেছিল সেটা তো উপনিবেশ। এই যে উপনিবেশ গড়ে উঠলো, এটা তোমরা জানো তোমাদের রিটেনে কোথায় পড়তে হয়? এটা রিটেনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কনসেপচুয়াল ইস্যু আছে। সেই কনসেপচুয়াল ইস্যুর 4 নম্বরে আছে তোমার কি বলবে যে আইডিয়াস অ্যান্ড আইডিওলজিস, মেজর আইডিয়া অ্যান্ড আইডিওলজিস। সেখানে তোমার প্রথমে আছে হলো ন্যাশনালিজম, এরপর আছে ইম্পেরিয়ালিজম মানে জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদ, কলোনিয়ালিজম উপনিবেশবাদ, পোস্ট কলোনিয়ালিজম, এগুলো সবই সেখানে আছে, গ্লোবালাইজেশন, এগুলো সবই সেখানে আছে। তাহলে এই শব্দগুলো তোমরা সব শুনেছো না? জি স্যার। এগুলো রিটেনে পড়বে, রিটেন থেকে তথ্যটা চলে আসবে প্রিলিমিনারিতে। তার মানে আমি বোধহয় বোঝাতে যে পেরেছি কিনা, তোমরা যদি বলো যে রিটেন এবং প্রিলিমিনারি বিষয়টা আলাদা না, একসাথেই করা যায়। এই জি যে স্যার। এটা কিন্তু প্রিলিমিনারির জন্য পড়াবো। ভারতবর্ষে ভারতবর্ষ দেখো তো, সারা পৃথিবীর অসংখ্য জাতি ভারতবর্ষে এসছে কিনা? জি স্যার, বুঝছি। এই ভারতবর্ষে কি আছে যে তাদের আসতে হবে? ইউরোপের কেন ভারতবর্ষে আসা নৌপথ আবিষ্কার করার চিন্তা হলো? কেন সেই কি বলবে কি বলে যে তোমার পর্তুগিজ নাবিক বার্থলোমিউ দিয়াস তিনি আসলেন, তিনি পারলেন না? কেন স্পেনের রানী ইসাবেলা ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাসকে ভারত আবিষ্কার করতে বললেন? তিনি ভারত আবিষ্কারের দিকে না এসে উনি চলে গেলেন পশ্চিমে। উনি যেটা আবিষ্কার করলেন বললেন পশ্চিম ভারত আবিষ্কার করেছেন, তখন তার নাম দেওয়া হলো ওয়েস্ট ইন্ডিজ। এই যে যে কথাগুলো বলছি, এগুলো সব প্রিলিমিনারি তথ্য। আর এর মধ্য দিয়ে কিন্তু উপনিবেশ গড়ে উঠবে। তুমি যখন রিটেনে উপনিবেশ লিখবে তখন এই সমস্ত তথ্য লিখতে হবে। আবার প্রিলিমিনারিতে এটা কিন্তু পড়াচ্ছে প্রিলিমিনারিতে, তারপরে প্রিলিমিনারিটা চলে গেলো রিটেনে, আবার রিটেনের একটা চলে আসলো আমার প্রিলিমিনারিতে। তোরা রিটেনের যে কোনো প্রশ্ন আসলে, একটা রিটেনের প্রশ্নের উত্তর লিখতে গেলে না, যে যত বেশি তথ্য এবং তত্ত্বের সমন্বয় উপস্থাপন করতে পারবে সে তত ভালো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা হলো, তোমরা যারা আজকে রুটিন পেয়েছো, এই রুটিন মোতাবেক তোমাদের, আমাদের আগের এই ছিল রবি বৃহস্পতি, এই দুদিন প্রিলিমিনারি ছিল, কিন্তু আমরা এখন সেটা চেঞ্জ করে রবি মঙ্গল বৃহস্পতি। তো এই রবি মঙ্গল বৃহস্পতি, কিন্তু আগামী পরশুদিন মঙ্গলবার ক্লাস হবে না। 19 তারিখ বৃহস্পতিবার ক্লাস হবে, 9 তারিখ, 12 তারিখ রবিবার ক্লাস হবে, 14 তারিখ মঙ্গলবার ক্লাস হবে, 16 তারিখ, অর্থাৎ রবি মঙ্গল বৃহস্পতি শুরু হয়ে গেল। আর দেখো আমি দুটো বাংলাদেশ অ্যাফেয়ার্স, দুটো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আর প্রিলিমিনারিতে একটা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আর একটা নৈতিকতা মূল্যবোধ সুশাসন দিয়েছি।
আর রিটেনের জন্য আমি দিয়েছি এগুলো। তোমার একটু এটা একটু খুব ভালো করে রেখে দেবে, দেখবে যত্ন করে। সবসময় তোমার জায়গায় যদি থাকে যে রুটিনটা কি আছে, এই রুটিনে আগামী ক্লাসে কি আছে, আমি কি কি পড়াবো, টপিকও দেওয়া আছে, টপিকও দেওয়া আছে। আর আজকে আমাদের আলোচনা শেষে তোমরা পারলে আমাকে প্রশ্ন করো। তাহলে আসো, আমাদের দেখো তো এখানে কি লেখা আছে, একজন পড়ো তো, আমরা শুরু করি এখন। আর যেটা স্যার বলছিলাম যে আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমরা অবশ্যই ভর্তি হবে। বৃহস্পতিবারের পর আগামী রবিবারে আমি কোনো নন অ্যাডমিটেড স্টুডেন্টকে পড়াবো না। যারা অ্যাডমিশন নেবে 1600 টাকা দিয়ে, তারাই শুধু চলে যাবে পেইড গ্রুপে। ক্লিয়ার কথা, এটা নিয়ে আর তোমরা কেউ কথা, অনেক সুযোগ দিয়েছি। এখন যে তোমাদের যার যার আসছো, তোমরা অনেকেই নন পেইড নন পেইড গ্রুপে অবস্থান করছো। তোমরা যদি সেই ক্লাসটা করতে চাও, স্বাগত জানাবো। আর আগামী রোববার থেকে তোমরা শুধুই পেইড গ্রুপে, যতজন পেইড গ্রুপে থাকবে তারাই শুধু ক্লাস করবে। এবং তখন তোমাদের ভিডিও রেকর্ড যাবে এমন জায়গায় তোমরা ছাড়া কেউ দেখতে পাবে না। কথা বুঝতে পেরেছ? জি স্যার। ভিডিও রেকর্ড দেখবে তারাই, তাদেরই অধিকার থাকবে যারা ভর্তি হয়েছে। এখন তো ওপেন টু অল, সো যে কেউ দেখতে পারে। তো ধন্যবাদ তোমাদের। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। দেখো, নৈতিকতা তোমাদের তারপর কি লেখা আছে পরে, একজন মূল্যবোধ, সুশাসন। একটু পড়ো তো একজন কি আছে সাবজেক্টের হেডিংটা। স্যার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। আচ্ছা, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। আচ্ছা দেখো তো, নীতি যদি না থাকে তাহলে কি নৈতিকতা হয়? না স্যার। নীতি যদি না থাকে, নৈতিকতা যদি না হয়, তাহলে কি মূল্যবোধ হবে? যদি নীতি, নৈতিকতা, মূল্যবোধ যদি না থাকে, তাহলে আমি কি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো? না স্যার। না। তাহলে যে কথাটা উল্লেখ নাই সেটা হলো নীতি। আমি তোমাদের শুরু করছি নীতি দিয়ে। নীতি, পলিসি। প্রথমে আসে নীতি কাকে বলে। আমার এখানে আমি খুব কি বলবো যে ছোট করে উত্তর লিখেছি। তোদের পিডিএফ কালকে সকালে খুব সুন্দর করে পিডিএফটা রেডি হয়ে গেছে, বাট কিছু অঙ্গ সজ্জা বাকি আছে, সকালবেলা দিয়ে দেবো আমি করে। দেখো, সমাজের হিতকর বিধানাবলীকেই নীতি বলে। একটু পড়তে একজন। স্যার, সমাজের হিতকর বিধানাবলীকেই নীতি বলে। হিতকর মানে কি? কল্যাণকর বা মঙ্গলকর। ভালো, ভালো। কল্যাণ, মানুষের জন্য ভালো, কল্যাণ, এভাবে আমরা বলি হিতকর। এখন তুমি যখন চাকরি পাবে, তখন তুমি এই হিতকর কাজের সুযোগ পাবে। এখন তুমি মানুষের জন্য কি কোনো কাজ করার সুযোগ পাও? চাকরি পেলে সুযোগ পাবে না? জি স্যার। পাবে তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা বুঝেছো যে হিতকর মানে ভালো, ভালো বিধান মানে ভালো কাজই হলো নীতি। এখন ভালো কাজ বলতে আমরা কি বুঝবো? সেটা হলো, আমি কি জানি যে এটা উচিত কিনা। যদি উচিত হয় সেটা যথাযথ হবে, এটা যদি ভালো হয় তাহলে ভালো। এভাবে আমরা আলোচনা করতে করতে যাবো। তাহলে তোমরা আর একজন একটু বলো তো, নীতি বলতে আমরা কি বুঝাবো? সমাজের হিতকর বিধানাবলীকে নীতি বলে। আচ্ছা, বুঝতে কি কষ্ট হলো? না স্যার। আচ্ছা, পিডিএফ এ তোমরা আরেকটু বেশি বর্ণনামূলক পাবে। এবার আসো, এখন এটা কি লেখা? দুর্নীতি। বলো কি লেখা? স্যার দুর্নীতি। দুর্নীতি। এখন
তোমার উপরে দায়িত্ব প্রাপ্ত, তুমি যখন চাকরি পাবা তোমার উপরে কি আসবে বলো তো? দায়িত্ব আসবে। এই দায়িত্ব পালন করা হচ্ছে নীতি। এখন এই দায়িত্বের সাথে সাথে তুমি আরেকটা কি জিনিস পেলে? ক্ষমতা। ক্ষমতা। তার মানে দায়িত্বের সাথে ক্ষমতা, ক্ষমতার সাথে দায়িত্ব। এখন ক্ষমতা যার আছে সে ক্ষমতা দুটো করতে পারে, একটা প্রয়োগ আর একটা অপপ্রয়োগ। তাহলে এখন দায়িত্ব প্রাপ্ত বা ক্ষমতা প্রাপ্ত হয়ে কোন মানুষ যদি ক্ষমতার অপপ্রয়োগ করে তাহলে তাকে কি বলে? দুর্নীতি বলে। দুর্নীতি। তাহলে তুমি একটু এভাবে মনে রাখো যে আমার উপরে যে দায়িত্বটা অর্পিত হবে সেই দায়িত্বটা সুচারুরূপে সম্পন্ন করা হচ্ছে নীতি। এখন যেহেতু আমার ক্ষমতা হয়েছে সেই ক্ষমতা আমি আমার নিজের স্বার্থে, মানুষের স্বার্থের বাইরে গিয়ে সেটাকে আমি অপপ্রয়োগ, অর্থাৎ যেটা প্রয়োগযোগ্য না, যেটা নীতির বাইরে, যেটা তোমাকে বলা হয়নি তুমি সেটা করছো, তখন তোমাকে বলা হবে দুর্নীতিবাজ একজন প্রশাসক, দুর্নীতিবাজ একজন কর্মকর্তা। তার মানে তোমাকে যখন নীতিটা দেয়া হচ্ছে, নীতি মানেই হচ্ছে যে তুমি ভালো কাজ করবে, এটা হচ্ছে তোমার আইন বিধান, সেটা না করে তুমি ক্ষমতার অপপ্রয়োগ করেছো, তাহলে সেটা কি হবে? দুর্নীতি। তাহলে দুর্নীতি যখন হবে তাহলে দেখো তো সবকে বলতে পারি না ন্যায়। দেখো তো নীতি কি? নীতি হলো ন্যায় কিনা? জি স্যার, নীতি ন্যায়। আচ্ছা, নীতি ন্যায়, দুর্নীতি কি হবে? অন্যায় হবে। তাহলে ক্লিয়ার হয়ে গেলে তোমরা যে নীতি হলো জনহিতকর বা জনকল্যাণে কাজে লাগে এই ধরনের দর্শন বলি, যিনি বিষয় বলি সে হচ্ছে নীতি। দ্বিতীয়ত হচ্ছে এই নীতি যখন আমাকে অর্পণ করা হবে, অর্থাৎ আমি যখন পাবো তখন আমার দায়িত্ব প্রাপ্ত হব, সেটা যখন সুচারুরূপে সম্পন্ন না করে ক্ষমতা বলে অপপ্রয়োগ করি তাহলে তখন সেটাকে দুর্নীতি বলা হবে। তার মানে এক কথা আমরা সহজে বললাম, নীতি হলো ন্যায় আর দুর্নীতি হলো অন্যায়। এখন তুমি ন্যায় কাজ করবে না অন্যায় কাজ করবে, আমি এখানে জিজ্ঞেস করবো না তোমাদের ন্যায় কাজ করবে না অন্যায় কাজ করবে। বিষয়টা হলো ন্যায় কাজ করার জন্যই কিন্তু তুমি এখন আশা করছো। চাকরি পাওয়ার পর কতটুকু করবে, কতটুকু করতে পারবে, বাস্তবতা কি, সবকিছু বিবেচনায় কি করতে পারবে আমি জানি না। আমি হয়তো তোমাদের কাছে বলতেই পারি যে তোমরা কখনোই মানুষের কল্যাণ হবে না, মানুষ তোমাকে দুর্নীতিবাজ বলবে। দুর্নীতিবাজ যে সে অমানুষ, এই কথাটা যদি তোমাকে কেউ না বলতে পারে তাতে কি হতে পারে? তাতে তোমার জৌলুস একটু কম হতে পারে, তাতে তোমার সোনা দানা গহনা ফার্নিচার বহু দামি দামি হবে না। এটা হয় যারা দুর্নীতি করে। কারণ দুর্নীতির টাকা দিয়ে যারা ছেলেরা দুর্নীতি করে সেই টাকা দিয়ে তারা শ্বশুরবাড়ি জায়গা কেনে, অনেক সময় বেহাত হয়ে যায়, বেহাত হয়ে যায়। আমি আমি কিন্তু সহজ ভাষায় কথা বলছি, এটা আমার আমি চোখের সামনে আজকে থেকে না অনেক দিন হয়ে গেল, আজকে 30-35 বছরের মতো দেখতেছি। তাতে দেখেছি আমার সাথে, আমার এখানে ছিল, ক্লাস করেছে, চাকরি পাইছে, আমার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তাদের চাকরি চলে যেতে দেখেছি। আবার মানে শাস্তি পেতে দেখেছি, মামলা হয়েছে, তো কারো কারণে মামলা হতে দেখেছে। আমার খুব কষ্ট লেগেছে এটা কোন ধরনের সময় আমাদের আসলো। তো যাক, এবার চলে গেলাম দুর্নীতির পরে চলে আসি, এবার আসলে নীতিবিদ্যা। আমরা বলছিলাম এথিক্স, নীতিবিদ্যা। দেখো তো মানুষের এটা কি লেখা আছে, ভালো, উচিত এবং মন্দ। কি কি শব্দ? তিনটা শব্দ বলো তো কি একজন? ভালো, উচিত এবং মন্দ। এক বাক্যে বলো যে মানুষ
মানুষের ভালো মন্দ উচিত নিয়ে যে বিদ্যা আলোচনা করে সেটাই নীতিবিদ্যা। মানে শুধু তোমার ভালোটাই আলোচনা করবে না, মন্দটা আলোচনা করবে। তাহলে বলো তো একজন, নীতিবিদ্যা কাকে বলে? বলো। মানুষের ভালো উচিত এবং মন্দ নিয়ে যে বিদ্যা আলোচনা করবে সেটাই স্যার নীতিবিদ্যা। নীতিবিদ্যা। আচ্ছা, দেখো এখানে ভালো উচিত এবং মন্দ এই তিনটি বিষয় মানুষের আচরণগত দিক। তুমি ভালো, এটা তোমার আচরণ, উচিত কাজ করো, এটা আচরণ, খারাপ কাজ করো, এটা তোমার আচরণ। তাহলে এই তিনটা মানুষের কি আচরণগত দিক, তাই না? জি স্যার। তাহলে মানুষের আচরণ দিক থেকে তুমি যে সারা জীবন যে আচরণ করছো সেখান থেকে কি কি বেরিয়ে আসলো? ভালো, উচিত এবং মন্দ। বলো কি কি বেরিয়ে আসলো? ভালো, উচিত এবং মন্দ। এই ভালো, উচিত, মন্দ এই তিনটেকে মানুষের কি বলা হয়? কি কি বলা হয়? আচরণগত দিক, তাই না? জি স্যার, আচরণগত দিক। আচ্ছা, তারপর দেখো, তাই বলা যায় যে শাস্ত্র মানুষের ভালো, উচিত, মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে তাকে নীতিবিদ্যা বলে। এই যে আমি এখানে এসে বিষয়টাকে আরো পরিষ্কার করলাম, আর এখানে এসে আমি বলে দিলাম যে মানুষের ভালো, উচিত, মন্দ নিয়ে আলোচনা করে যে বিদ্যা তাকে বলে নীতিবিদ্যা। তাহলে ক্লিয়ার হলো নীতিবিদ্যা কাকে বলে? জি স্যার, ক্লিয়ার। তাহলে প্রথম পড়লাম নীতি, তারপর পড়লাম দুর্নীতি, এরপর আসলাম নীতিবিদ্যা। এইবার আসলো যে এই নীতিবিদ্যার বিষয়টা কিভাবে আসলো। ইংরেজিতে বলা হলো এথিক্স। এই এথিক্স, এটা হলো, এর বাংলা বলা হয় অভ্যাস বা আচরণ। মানে এথিক্স, এটা বলা হয় অভ্যাস বা আচরণ সম্পর্কিত বিজ্ঞান। তাহলে এটাও যদি বলা হয় যে ভালো মন্দ এবং ভালো, উচিত, মন্দ বিষয় নিয়ে আলোচনা করে যে বিদ্যা, সেই বিদ্যাকে কি বলে? নীতিবিদ্যা। আবার যদি বলা হয় মানে কি বলবে, যে অভ্যাস এবং আচরণ, আমরা ওই লেখাটা পড়লাম না, যে এই যে ভালো, উচিত, মন্দ এটা প্রতিটা মানুষের আচরণগত দিক। ভালো, মন্দ, উচিত এই তিনটা প্রতিটা মানুষের আচরণগত দিক। এই আচরণগত দিক এইটা যখন, এটাই হচ্ছে অভ্যাস। দেখ অভ্যাস, তোর অভ্যাসটা কি? তোর অভ্যাস হচ্ছে ভালো কাজ করা। তুই কারোর সাথে ঝগড়া বাড়ি করো না, কারোর সাথে কি বলবে যে কোনো মানুষকে ঘৃণা করো না, তুমি মানুষের সাথে সদ্ভাব রাখো, অপকার উপকার করতে না পারলেও কাউকে অপকার করো না, ক্ষতি করো না। সেটাই তোমাকে বলা হবে তোমার অভ্যাসটা খুব ভালো। এই অভ্যাসটা আচরণ অভ্যাস। আমার আচরণটা যে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, আমি ওদেরকে পড়াই, আমার আচরণটা হলো আমি আমার পরিবারের দিকে তাকাই, আমার সবকিছু লক্ষ্য রাখি। এটা হচ্ছে আমার জীবনের আচরণ। আমি কখন ঘুমাই, আমি কখন উঠি, আমি কি করি না করি, আমার জীবন বোধটা কি, আমি পড়ালেখা করি, কতটুকু পড়ালেখা করি, সে পড়ালেখার আউটপুটটা কি, এরকম নানা কিছু আমি চিন্তা করি। ঠিক একইভাবে একজন, আমার বাসার সামনে কয়েকটা মুদির দোকান, এই মুদির দোকানদারদের যে কর্মকাণ্ড সেটা তার আচরণ। আবার পাশে একটা লন্ড্রি আছে, সে কাপড় ইস্ত্রি করে, এটা তার আচরণ। অর্থাৎ মানুষের যে কাজ। এখন তুমি এখানে যখন তুমি বলবে খারাপ ব্যবহার করছো, অসদাচরণ। তুমি মানুষের সাথে কিভাবে কথা বলো? তোমরা নিশ্চয় মানুষের সাথে কথা বলো না? জি স্যার। জি স্যার। কথা বলে একজন কি রহমান ছাড়া আর কেউ আছে তোমরা? জি স্যার, আসি স্যার। হ্যাঁ, তুমি বলো, তুমি মানুষের সাথে কথা বলো না? জি স্যার, বলি স্যার। আচ্ছা, তুমি আমাকে একটা শিখাও, যে আমাকে বলো যে তুমি কারোর সাথে আলোচনা করতে গেলে, কথা বলতে, একটা অফিসে গেলে বা একটা জায়গায় গেলে তুমি কথাটা শুরু করো কিভাবে?
একটা স্যার প্রয়োজন হয়ে আগে গেছে তাদের, অফিসে একটা কর্মকর্তার কাছে। জি স্যার, আগে তাদের মানে পারমিশন নিয়ে তারপর শুরু। যেমন আমার আমার একটা উদাহরণ দেই। আমি সাধারণত খুব মানে চেষ্টা করি যেন কোনোভাবেই নিজেকে উত্তেজিত করতে না হয়, কোনোভাবে যেন নিজেকে একটা শব্দ যেন কারোর মনে লাগতে পারে এরকম যাতে আবার বলতে না হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন তোমার আন্টি, উনি অসুস্থ, ওনার ওই গত 2 দিন আগে ওনার ডায়ালিসিসের সময় আমি একটা টেস্ট করাবো। তা আমি নিচে যে টেস্টের যেখানে করে টাকা নেয়, সেখানে যে রোল নাম্বার মোবাইল নাম্বার বললে হয়, বহুদিন যাবত ওরা জানে সবই। তো আমি যে বললাম যে ম্যাডাম আমি কি একটু সহযোগিতা পেতে পারি। আমি আবার বলছি, আমি বললাম ম্যাডাম আমি কি একটু সহযোগিতা পেতে পারি। আচ্ছা এই কথাই তো আমি বলতাম, হ্যালো আমার একটা রিপোর্ট করতে হবে, কোনটা ভালো লাগলো। স্যার আগেরটা। প্রথমটা। আগেরটা। তখন জানো সে মেয়েটা বলে আঙ্কেল হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি আপনি কি করবেন। তার মানে এই যে ওকে আমি যদি বলতাম আচ্ছা আমি আমি না একটা করবো, রিপোর্ট করবো, একটু বের করেন আমারটা, তাহলে কি আমাকে সে আঙ্কেল বলতো? না স্যার। তা মানেটা হচ্ছে ওর কাছ থেকে আমি আশা করব ও যেন আমাকে শ্রদ্ধা করে, আমি আশা করব ওকে যেন আমি শ্রদ্ধা করি। অর্থাৎ পারস্পরিক শ্রদ্ধাবোধ যখন থাকে তখন সেই মানুষগুলো সাধারণত খারাপ কাজ করতে পারে না, সাধারণত খারাপ কাজ করতে পারে না। তো কাজেই আমি আরো কথা বলে নিই তোমাদের, দুটো যদি মনে রাখো শব্দ নৈতিকতার কারণে। একটা হলো তোমার ক্ষমা চাওয়া। প্রত্যেকটা মানুষই কিন্তু ভুল করে, প্রত্যেকটা মানুষই কিন্তু কখনো কখনো অনুচিত কাজ করে, অসদাচরণ করে। কিন্তু তুমি অনুচিত কাজ করছো, অসাচার মানে অসদাচরণ করছো, তখন কিন্তু নির্দিষ্ট একটা রিপু তাড়নায় করছো, কোন একটা ঘটনার প্রেক্ষিতে করছো। ওই ঘটনা যখন ওভারকাম হয়ে যাবে তখন তোমার মনটা একটু ভিন্ন হবে না? কথাটা জি কি স্যার। বুঝতে পেরেছো? আমি একটা উদাহরণ দিচ্ছি। তুমি রিক্সায় উঠেছো, রিক্সাওয়ালা যে স্যার নামলে, তুমি জানো যে রিক্সাওয়ালা আমার এখান থেকে ভাড়া হচ্ছে 40 টাকা, তোমার মনে হচ্ছে। রিক্সাওয়ালা যে বলল, তুমি বললো যে 40 টাকা দিলা, সে দিয়ে হাঁটা দিছো, বলছে ভাই আপনি 40 টাকা দিলেন কেন? আমার তো ভাড়া ভাড়া হলো 60 টাকা। তখন তুমি বললো কোথায় 60 টাকা? হঠাৎ করে এভাবে প্রতিপদে দুজন উচ্চ স্বরে কথা বলতে বলতে অনেক সময় মানুষ নিজেকে নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলে না? জি স্যার। তখন দেখো তো ওই প্যাসেঞ্জার ওই অনেক সময় আছে না, সেই রিক্সার একটা চড় মেরে দিল। জি স্যার, এটা করে অনেক সময়। এই চড় মারার সময় কিন্তু তার তার যে আচরণটা, এটা যে অসদাচরণ হচ্ছে, এই রিপু তাড়নায় এটা সে তার মেমোরি থেকে অ্যাবসেন্ট হয়ে যায়। যখন রিক্সাওয়ালা মন খারাপ করে অথবা কেঁদে যখন সে রিক্সা নিয়ে চালিয়ে চলে যায়, আরো হেঁটে চলে যায়, তখন তোমার মনে হয় আমি কি করলাম, আমি কেন 20টা টাকার জন্য একটা গরিব মানুষকে চড় মারলাম, মনে হয় না? জি স্যার, এটা স্বাভাবিক। এই যে নির্দিষ্ট সময় মানুষের নির্দিষ্ট একটা রিপুর তাড়না আসে, তখন তার সেন্টিমেন্ট যখন এরকম হয়, এই জন্য তোমরা চেষ্টা করবে যেন কখনোই সেন্টিমেন্টটা উচ্চ মার্গে না চলে যায়। তার জন্য তুমি আগের থেকে প্রিপারেশন নাও। যেমন আমি আমার বাসা থেকে তো সাধারণত রিক্সা না উঠলেও যখন উঠি, আহ, তখন আমি জানি যে এখানে 30 টাকা ভাড়া আছে, আমি যাই 40 টাকা দিয়ে ভাবি খুশি হয়ে। আবার যদি দূরে যাই তখন একটু বলে নি যে আপনি রিক্সা কত নেবেন। তা সে যদি বলে এত, আমাদের বার্গেনিং করার না থাকে চলেন যাই, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমার সাথে কখনোই মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। তার মানে তোমাকে চেষ্টা করতে হবে এই আচরণটা সর্বক্ষণ, তোমার আচরণটা ভালো, যদি খারাপ করো সেটা অসদাচরণ হয়ে যাবে। তাহলে এথিক্স শব্দটি, এবার আসলে এথিক্স শব্দের উৎপত্তি কি? এটা এথোস। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি, মানে এথিক্স এক ধরনের বিজ্ঞান,
সেই বিজ্ঞানে কি আলোচনা হয় সেটা বলবা মানুষের অভ্যাস বা আচরণ। তাহলে মানুষের অভ্যাস বা আচরণ করে যে বিজ্ঞান তাকে কি বলে? এই ইথিক্স। যে এথিক্স বলে। তাহলে বলতো মানুষের অভ্যাস আচরণ বা অভ্যাস নিয়ে আলোচনা করে যে বিজ্ঞান তাকে কি বলে? ইথিক্স। এথিক্স বলে। আচ্ছা, এই এথিক্স শব্দটা এসছে এথোস থেকে। এখন দেখো, এথোস হলো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো চরিত্র, যা একজন মানুষ, সম্প্রদায়, জাতির আদর্শ হিসাবে বিবেচনা করা হয়। অন্যভাবে বলা যায় এথোস হলো রীতিনীতি, আচরণ, আচার আচরণ ইত্যাদি। তাহলে এথোস মানে হচ্ছে মানুষের যে চরিত্র, এর যে কি বলবে যে সে মানুষকে কি বলছে, মানুষ, সম্প্রদায়, জাতির আদর্শ হিসাবে বিবেচনা করা হয়। অন্যভাবে বলা যায় যে মানুষ, এথক্স হলো রীতিনীতি, আচার আচরণ ইত্যাদি। তাহলে এগুলো যদি তুমি মনোযোগে দেখো তাহলে বুঝবা যে এথিক্স এটা একটা মানুষকে ভালো রাখার একটা বিষয়। এখন দেখো তো, এথিক্স কি আমরা একটা মরাল ফিলোসফি বলতে পারি কিনা? এথিক্স এর বাংলা কি? নীতি। নীতিবিদ্যা। জি স্যার। আর মরালিটির বাংলা কি? মোরালিটিও তো নীতি স্যার। হ্যাঁ, নৈতিক। একই না? জি স্যার, একই। আচ্ছা, তাহলে দেখো, মরাল শব্দটা আচ্ছা বলো তো, একটু বলো তো মরাল শব্দটা কিভাবে এসছে, দেখো তো একটু। স্যার, মোরাল শব্দটি উদ্ভূত হয়েছে ল্যাটিন শব্দ মরস থেকে। এখন মোর এর অর্থ হলো রীতিনীতি বা অভ্যাস। তাহলে মোর শব্দের অর্থটা কি? তোকে বললো যে মোরাল শব্দটি এসেছে মোর্স থেকে। মোর্স এর অর্থ কি? সেখানে চারটা অপশন থাকবে, তুমি কোন অপশন টিক দেবে। অভ্যাস থাকলে অভ্যাস, রীতিনীতি থাকলে রীতিনীতি, রীতিনীতি বা অভ্যাস এই দুটো থাকলে এই দুটোর উপর একটার উপর টিক দেবে। এইভাবে দেখবে এখান থেকে আমাদের সব পয়েন্ট বেরিয়ে আসবে। তারপর দেখো, এথিক্স বা নীতিবিদ্যা বলতে আমরা বোঝাবো মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। তাহলে আমরা এথিক্স যেমন বলছি, এখানে আবার আরেকটা সংজ্ঞা এবং মরালের সংজ্ঞাও একই পড়ে যাবে। অর্থাৎ মরালিটি, সেই মরাল বিষয়টি প্রথম এসছে হলো আমাদের দর্শনের একটা জায়গায়। দর্শন নিয়ে আমরা যত কথা বলার সুযোগ পাবো সেটা দেখবে তুমি এই নৈতিক বিষয়টি আসে। সেই নৈতিকের জায়গায় কি আসে? তারা কিন্তু মূল্যবোধের সংজ্ঞা দিয়ে গেছে, অসংখ্য দার্শনিক মূল্যবোধের সংজ্ঞা দিয়েছে। আমাদের ভারতের প্রাচীনতম দার্শনিক কার নাম বলবে? বলো না, আমাদের প্রাচীনতম কৌটিল্য দার্শনিক। বলা যায়। হ্যাঁ, স্যার, ম্যাকেনজি। কৌটিল্য। কৌটিল্য। কৌটিল্যের আর একটা নাম কি? আরেকজন বলো। চাণক্য। তার আর একটা নাম কি? এই দুটোই তো জানি স্যার, না, কৌটিল্য। বিষ্ণুগুপ্ত। প্রকৃত নাম হচ্ছে গুপ্ত। কি বলবে যে আহ, বিষ্ণুগুপ্ত। প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। চাণক্য আমরা বলি হলো তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, যেমন এখনো বলা হয় চাণক্য নীতি। অর্থাৎ তিনি যখন সেই সময় অর্থনীতি যে কথা বলেছেন, আজকে বাংলা বিশ্বে সেই ধরনের আসছে। এই জন্য আজকে বাংলাদেশের অর্থনৈতিক, বিশ্বের অর্থনীতিকেও চাণক্য নীতির সাথে তুলনা করা হয়। এই চাণক্য, উনি কোন শাসকের অধীনে চাকরি করেছেন বা মন্ত্রী ছিলেন? স্যার, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের।
তখন মৌর্য কোথায় শাসন করত, কোথায় তার স্যার রাজধানী ছিল, কোথায়? স্যার পুণ্ড্রনগর, না সরি সরি, কোথায় ছিল? পাটালিপুত্র মেবি। হ্যাঁ, পাটালি না, পাটলিপুত্র, যেটা এখন নাম হচ্ছে পাটনা, বিহার। আচ্ছা, তো এই যে সেই সময় তোমাদের আমি আজকের একটা মানে অনন্তকাল বয়ে আসছে এক, দেখো না, মানুষ মানুষকে আহ নিয়ে যায়, বন্দি করে রাখে, টাকা চায় যে এত টাকা দিলে ছেড়ে দিব। জি স্যার। এই কথা বলেন, এটাকে কি বলি আমরা? কিডন্যাপ করেছে। এটাকে বলি না এরকম, দেখো তো এরকম বলি কিনা, পণ বন্দি, আর একটু বলি না পণ মুক্তি, মুক্তিপণ। জি স্যার। এই কথাগুলো শোনোনি তোমরা? মানে পণ বন্দি মানে আর মুক্তিপণ, তারা মুক্তির জন্য কি চায়, ছেড়ে দেওয়ার জন্য কি চায়? টাকা চাইছে। তো আমার তো মুক্তি টাকা বললাম না, মুক্তিপণ চাইছে। একটা অঙ্ক বললাম যে এত টাকা মুক্তিপণ চেয়েছে। আমরা কি বলি মুক্তি টাকা চেয়েছে? না স্যার। তাহলে পণটা বলি কেন? আমি দেখো কৌটিল্য পড়াচ্ছিলাম, কৌটিল্য সেই সময় পড়াচ্ছিলাম, সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য তার প্রশাসনের মন্ত্রী প্রশাসকদের যে বেতন দিতেন সেটা ছিল রৌপ্য মুদ্রা, রৌপ্য মুদ্রা। আর এই মুদ্রার নাম ছিল পণ। মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মুদ্রার নাম কি ছিল? পণ। পণ। দেখো সেই কত 2300-2400 বছর আগে কথা এখন আমরা ধরে রাখছি, অথচ আমরা কিন্তু কেউ জানি না পণ কয়কে, চাই টাকা, আমরা কই পণ। এবার ক্লিয়ার হয়েছে পণটা কি? জি স্যার, এখন ক্লিয়ার। একজন বলো তো পণটা কি? স্যার পণটা হচ্ছে রৌপ্য মুদ্রা, অর্থাৎ টাকাটারই অপর নাম হচ্ছে পণ, মানে সেই সময়। ওই যে পণ, সেই ক্ষেত্রে এখনো বলি আমরা পণ বন্দি বা মুক্তিপণ। যাক, তারপর বলছিলাম এই যে যে তোমার মোর্স, এই যে মোরাল শব্দটা এসছে ল্যাটিন শব্দ মোর্স থেকে। এখন এই মোর্সের অর্থ হলো রীতিনীতি বা অভ্যাস, অর্থাৎ সবগুলো কিন্তু কাছাকাছি। তোমার মরাল, এথিক্স একেবারে সিনোনিম বলা যায়। এখন মরাল শব্দটা, এই যে মরাল শব্দটা, এটা ফিলোসফির একটা বিরাট অংশ। অর্থাৎ ফিলোসফি আমরা সেই খ্রিস্টপূর্ব অনেক দিন আগে থেকে আমরা সবচেয়ে বেশি লেখা বা জানতে পারি খ্রিস্টপূর্ব আহ এই ধরো তোমার পঞ্চম বা চতুর্থ শতক, যখন গ্রিস অঞ্চলে নগর রাষ্ট্র ছিল, এবং সবচেয়ে বিখ্যাত নগর রাষ্ট্র ছিল এথেন্স আর স্পার্টা। এই এথেন্স আর স্পার্টার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। আমি পড়াবো তোমাদের, এর ভিতরে পড়াবো যখন ওই সব ওই দার্শনিকদের কথাগুলো বলবো, তাদের দর্শনটাকে তুলে ধরার জন্য তাদের জীবনী নিয়েও আমাদের ছোট্ট একটু কথা বলতে হবে। আমরা সক্রেটিস থেকে শুরু করব, তারপর প্লেটো আসবো, এরপরে কি বলে যে অ্যারিস্টটল আসবো, এরপরে পর্যায়ক্রমে আমরা একেবারে সব কার্ল মার্কস পর্যন্ত আসবো, যারা এই দর্শন শাস্ত্রকে বিকশিত করেছেন। আবার দর্শন শাস্ত্রকে বিকশিত করতে অনেক লেখক কাজ করেছেন, সাহিত্যিক কাজ করেছেন তাদের লেখনীর মাধ্যমে। তো যাক, সেটা হলো এই মরাল ফিলোসফি বা নৈতিক দর্শন, সেটা এখানে আসলো। তাই সংক্ষেপে বলা যায় এথিক্স বা নীতিবিদ্যা বলতে
আমরা বোঝাবো মানুষের রীতিনীতি, মানুষের রীতিনীতি বা অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। তাহলে দেখো একই জিনিস হয়তো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন উপস্থাপন হচ্ছে, অর্থাৎ তুমি এখান থেকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনেক প্রশ্ন আসে, প্রশ্ন হবে। তারপর চলে আসি আমরা, এই দেখো এই নীতিবিদ্যা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং প্রথম তথ্য দিয়েছেন যে দুইজন, তাদের একজন হচ্ছে ম্যাকেনজি আর একজন হচ্ছে লিলি। আমরা পরে পুরোটা বলছি। ম্যাকেনজি কি বলেছেন দেখো, ম্যাকেনজি বলেছেন এথিক্স ইজ দ্য সায়েন্স অফ দ্য হাইয়েস্ট গুড অফ হিউম্যান লাইফ, অর্থাৎ নীতিশাস্ত্র হলো মানব জীবনের সর্বোচ্চ কল্যাণের বিজ্ঞান। তাহলে তোমাকে বলা হয় যে নীতিশাস্ত্র হলো মানব জীবনের সর্বোচ্চ কল্যাণের বিজ্ঞান, এটি বলেছেন কে, কার উক্তি? বলো। স্যার ম্যাকেনজি হবে। হ্যাঁ, ম্যাকেনজি। এই লিলিটায় যখন যাব, তাহলে একজন বলো তো ম্যাকেনজি কি বলেছেন, ইংলিশটা পড়ো তো একজন। ইংলিশটা পড়ো। স্যার ম্যাকেনজি বলেছেন, নীতিবিদ্যা সম্পর্কে ম্যাকেনজি বলেছেন, এথিক্স ইজ দ্য সায়েন্স অফ দ্য হাইয়েস্ট গুড অফ হিউম্যান লাইফ, বা একজন নীতিশাস্ত্র হল পড়ো। মানব জীবনের সর্বোচ্চ কল্যাণের বিজ্ঞান। আচ্ছা, তাহলে ওনার আরো অনেক কথা আছে, অনেক কথা আছে, আমরা হয়তো আগামীতে আরো যাব। এবার উইলিয়াম লিলি এই নীতিবিজ্ঞান মানে প্রথম যারা নীতিবিদ্যা নিয়ে কাজ করেছে তাদের ভিতরে এই ম্যাকেনজি, লিলি এরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর অনেকে নীতিবিদ্যা নিয়ে কাজ করেছে, কিন্তু প্রথম যারা কাজ করেছে তার ভিতরে উইলিয়াম এবং এই ম্যাকেনজি এবং উইলিয়াম লিলি। উইলিয়াম লিলি দেখো কি বলেছে, উনি নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন দার্শনিক নীতিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন, তিনি কে হবেন? উইলিয়াম লিলি। তাহলে উইলিয়াম লিলি নীতিবিদ্যাকে কি বলেছেন? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আদর্শনিষ্ঠ বিজ্ঞান। এই যে সংক্ষেপে, এরকম একটু সংক্ষেপে মনে রাখতে হবে, কারণ এখানে আমরা আগামীতে আস্তে 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 অনেক গভীরে যাব। এখন থেকে আজকে শুরু হলো, আমরা হালকা মিজাজে আস্তে আস্তে যাব। তাহলে এবার সে দেখি কি আছে। এবার দেখো নৈতিকটা কি? একটু পড়ো তো কি লেখা আছে নৈতিক। স্যার, নৈতিক হলো মানুষের সেই আচরণ যা আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখন এবার এসে গেল, সেটা হলো আইন। তুমি যখন চাকরি করবে, সেই চাকরিটা কিসের সাথে সম্পর্কযুক্ত? আইনের সাথে। তুমি একটা ব্যবসা করবে, সেটা কিসের সাথে যুক্ত? সেটাও আইনের সাথে। তুমি একটা ইন্ডাস্ট্রি দেবে, তুমি একটা গার্মেন্টস দেবে, কিসের সাথে যুক্ত? ওটাও আইনের সাথে। তুমি একটা এনজিও করবে, এটা কিসের সাথে যুক্ত? এটাও আইনের সাথেই যুক্ত স্যার। তার মানে আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যদি হয় তাহলে সেটাকে নৈতিক বলে। অর্থাৎ এমন কোন কাজ যা আইনের সঙ্গে সামঞ্জস্য নয়, যেমন তুমি একটা মানুষকে মেরে হাত ভেঙে দিলে, এটা কি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো? না স্যার। আইনের উদ্ভব হয়েছে কি কি কারণে বলো তো? আইনের উদ্ভব হয়েছে কি কারণে, স্যার কেন? নীতি, নীতি রক্ষার কারণে, নৈতিকতা রক্ষার জন্য। বলো, আইনের উদ্ভব হয়েছে কেন? স্যার নীতি নৈতিকতা রক্ষার
জন্য। হ্যাঁ, ভালো বলেছো। তুমি কি জানো যে মানুষের যে ব্রেন, এ ভালো মন্দ দুটোই বোঝে, তাই না? মানুষের ব্রেন ভালো মন্দ দুটোই বোঝে না? কি কথা শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, শোনা। তাহলে আমি কি বলছিলাম, ইয়েস নো বলো, মানুষের ব্রেন কি ভালো মন্দ দুটোই বোঝে না? জি স্যার। জি স্যার। বলতো, মানুষের ভিতরে সুপ্রবৃত্তি বেশি না কুপ্রবৃত্তি বেশি? কুপ্রবৃত্তি বেশি। গুড। এই কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করার জন্য আইনের উদ্ভব হয়েছে। তাহলে আইনের উদ্ভব হয়েছে মানুষকে সভ্য করার জন্য। এই জন্য আইন হচ্ছে পৃথিবীর সভ্যতার অনন্য একটা স্তর, অনন্য একটা জায়গা, যে আইন মানুষকে মানুষ হতে সহযোগিতা করছে, যে তোরা মানুষ হ, মানুষ, তোরা মানুষ হ। তোরা কিন্তু কখনো বলো না গরু তুই গরু হ। আচ্ছা, তাহলে ক্লিয়ার নৈতিক সম্পর্কে। আর আবার সকালে বলছি, সকালে তোমরা এটা পেয়ে যাবে, তখন এই যে নীতিবিদ্যার বৈশিষ্ট্য, এটা পড়ো তো, নীতিবিদ্যার বৈশিষ্ট্য কি কি বলা হবে? স্যার, নীতিবিদ্যার সংজ্ঞা অনুযায়ী বৈশিষ্ট্যগুলো হচ্ছে: সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিদ্যা। নীতিবিদ্যা হলো ভালো মন্দ সম্পর্কিত বিদ্যা। নীতিবিদ্যা হলো আদর্শিক বিদ্যা। তার মানে একটা হলো তোমার মানুষের আচরণ, একটা তার বৈশিষ্ট্য আলোচনা করা, আর একটা হলো ভালো মন্দ সম্পর্কিত বিষয় নিয়ে সে কাজ করে, সেটা শুধু ভালো না। যদি ভালোই হতো তাহলে তো বোধহয় নীতিবিদ্যার উদ্ভব হতো না। যেহেতু মানুষের কুপ্রবৃত্তি, মানুষের খারাপ কাজ করার মানসিকতা একেবারে এতটা বেশি, যে কারণে এই দর্শনের উদ্ভব হয়েছে। দর্শনের উদ্ভব হতো না যদি মানুষ প্রথম থেকেই এই আল্লাহর প্রদত্ত ব্রেনটাকে ইউটিলাইজ করতো যে ভালো কাজে, সেটা করেনি বিধায় এরকম হয়েছে। তোমরা জানলে অনেক জানবে, অনেক জানার সুযোগ পাবো আমরা, যে কিভাবে মানুষের ভিতরে মানুষকে হেয় করার, মানুষকে ছোট করার এবং নিজেকে সুপিরিয়র করার প্রবণতাটা মানুষের ভিতরে সে আদিকাল থেকে বয়ে আসছে। এটা একটা সময় এমন হয়েছে যে এই মানসিকতা অনেক খারাপ কাজ করিয়েছে, তার মধ্যে ফলে আইনের উদ্ভব হয়েছে। আইন তাকে এটাকে প্রোটেক্ট করার জন্য ব্যবস্থা হয়েছে। তাহলে এবার চলে আসো, আমরা পরেরটা যাই। এবার দেখো তো, এবার কি শব্দটা আছে? বিচক্ষণতা। বিচক্ষণতা। যেমন চৌকস। তুমি যখন একটা কর্মকর্তা হবে, একজন বিশেষ পাস করে কর্মকর্তা হবে, সেটা পুলিশ হোক, কাস্টমস হোক, ইনকাম ট্যাক্স হোক, প্রশাসন হোক, যেখানেই হোক, তোমার অধীনে কিন্তু অনেকজন কাজ করবে। তোমার উপর ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, তোমার অধস্তন কর্মকর্তা কর্মচারী থাকবে। সেখানে তুমি কিভাবে ম্যানেজ করছো, সেটাই হচ্ছে তোমার বিচক্ষণতা। তুমি সবাইকে এত সুন্দর করে ম্যানেজ করতে পারছো, যে যার ফলে তোমার এসিআরটা খুব ভালো হবে। তাহলে বিচক্ষণতা হচ্ছে মানুষের, কি বলবো, যে উচ্চ কর্ম দক্ষতার প্রকাশ। উচ্চ কর্মদক্ষতার প্রকাশই হচ্ছে বিচক্ষণতা। আর সেই বিচক্ষণতা যে বলছিলাম যে উচ্চ কর্ম, সেই কর্মের ভিতরে আদর্শ থাকতে হবে, কর্মের ভিতরে অনেক কথা থাকতে হবে। তুমি কি একটা মানুষের সাথে ভালোভাবে কথা বলছো? একটা মানুষকে কি ভালোভাবে তথ্য দিচ্ছ? একটা মানুষের যে কাজ, সেই কাজটা কি সময় করে দিচ্ছ?
এবং তোমার এই 9টা থেকে 5টা পর্যন্ত সময়ের ভিতরে তোমার উপরে ওই দিনে যে কাজগুলো আছে অ্যাকর্ডিং ইওর ডায়েরি তুমি কি সেগুলো কাজ সম্পন্ন করছো? তোমার কাছে একটা মানুষ আসলো, তার সাথে তুমি কেমন আচরণ করছো? তোমার কাছে আমি গেলাম, এট দ্য সেম টাইম আরেকজন আসলো। আচ্ছা ধরো আমি তোমার কাছে গেলাম, তুমি আমাকে মনে করো বা আমি তোমার কাছে গেছি, তোমার তুমি মনে করবে না এটা একটা সার্চ চার্জ বিষয়টা ইম্পর্টেন্ট? জি স্যার। বিষয়টা ইম্পর্টেন্ট। আবার ওই সময় তোমার কাছে টেলিফোন আসলো, টেলিফোনটা আসলো তোমার বাড়ির থেকে বা বাসার থেকে, তোমাদের বাসায় একজন অ্যাক্সিডেন্ট করেছে, তখন তুমি কি করবে? হসপিটালাইজ করা লাগবে। আমার সাথে কথা বলছো তুমি, এটা ইম্পর্টেন্ট, কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে যে খবরটা আসলো সেখানে কি আমার সাথে কথা বলবে না বাড়িতে যাবে? স্যার, কথা বলা শেষ করে বাড়িতে যাব। আচ্ছা, তোমার বাড়ি একটা অ্যাক্সিডেন্ট, তুমি তো আমার সাথে পরেও কথা বলতে পারবে, আমার সাথে কথা বলাটা ইম্পর্টেন্ট, এটার ব্যাপারে কোনো কোনো সন্দেহ নেই, কিন্তু বাড়ি অ্যাক্সিডেন্টটা কি? জি স্যার, ওটা আরো গুরুত্বপূর্ণ। ওটাকে কি বলবে? দুর্ঘটনা। ওটা হচ্ছে আর্জেন্ট। ওটা কি বলছিলাম? আর্জেন্ট, আর্জেন্ট। জি স্যার। আর্জেন্টের বাংলা কি? জরুরি। হ্যাঁ বলো, আর্জেন্টের বাংলা কি বলো? স্যার, জরুরি না? জরুরি। তাহলে ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, এর উপরে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার পরিষ্কার করে বুঝিয়েছেন, যেটার নাম হচ্ছে আইজেন হাওয়ার ম্যাট্রিক্স। আইজেন হাওয়ার ম্যাট্রিক্স যেটা জীবনের জন্য এতটা প্রয়োজন, তুমি যদি বোঝো যে এই মুহূর্তে আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, আর একটা কাজের ভিতরে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আর্জেন্ট, অ্যাট দ্য সেম টাইম দুটো ইম্পর্টেন্ট হতে পারে, তুমি কিভাবে আমাকে ম্যানেজ করলে, কিভাবে বাড়িতে গিয়ে ম্যানেজ করলে, বিচক্ষণতা। তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট বোঝো, তুমি যদি ঘটনার গুরুত্ব বুঝো, গুরুত্ব বুঝবে এটা ইম্পর্টেন্ট অর আর্জেন্ট, আর্জেন্ট অর ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট লেস আর্জেন্ট, এই টোটালটা তিনি দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের নাম শুনেছো? জি স্যার, নাম শুনি। আচ্ছা ওই যে তোমরা পড়ো না যে আইজেন ইয়ে ট্রুম্যান ডকট্রিন, জি স্যার, ট্রুম্যান ডক্ট্রিন। এরকম শোনো, ডকট্রিন একটা শব্দ, ডকট্রিন শব্দের অর্থ কি? স্যার, মতবাদ। মতবাদ। এই আইজেন হাওয়ারের একটা ডকট্রিন আছে। আচ্ছা আচ্ছা, আমি সেখানে পরে আসি। সেই আইজেন হাওয়ার উনি 1952 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, এবং 53 সালে মার্কিন প্রেসিডেন্টরা শপথ নেয় কোন তারিখে? স্যার জানুয়ারি মাসে। তারিখ চাইছি, তারিখ। 20 জানুয়ারি। 20 জানুয়ারি। এই 20 জানুয়ারি আমেরিকার কোন প্রেসিডেন্ট প্রথম 20 জানুয়ারি শপথ নিয়েছেন? কেউ জানো? না স্যার, না স্যার। আমি একটু আগে কার কথা বলছিলাম? আইজেন হাওয়ার। আইজেন হাওয়ার। তো ধরতে পারতাম স্যার এই জায়গাটা আলাপ করছিল, আবার ওই জায়গাটা চলে গেল, তাহলে এইটাই বোধহয় হবে। এটা হচ্ছে বিচক্ষণতা। আমি বলতে পারছি যে বিচক্ষণতা হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা তাৎক্ষণিকভাবে তুমি অনুমান করে সঠিকটা বলতে পারো।
যে স্যার আমাদের আইজেন হাওয়ারের কথা বলছে, আইজেন ম্যাট্রিক্সের কথা বললো, হঠাৎ করে আবার শপথে চলে গেল, তাহলে নিশ্চয়ই আইজেন হাওয়ারের সাথে একটা সম্পর্ক আছে। এইভাবে কি মানুষ ধরতে হয় না, এইভাবে বুঝতে হয় না? জি স্যার। আচ্ছা, আবার এমনও হতে পারে যে আমি তোমাদের ধোঁকা দেওয়ার জন্য, মানে তোমার বিচক্ষণতা কতটুকু সেটা পরীক্ষা করার জন্য আমি একেবারে রিভার্স একটা জায়গায় যেতে পারি। তুমি এখন বললে যে স্যার যখন একটা জিনিস আলোচনা করবে, সেই জায়গাতে যখন প্রশ্ন করবে তখন আমরা ধরে নেবো যে এই জায়গাটায়। কিন্তু আমি যদি কখনো ওই রকমটা করে ফেলি, যেখানে অন্য ভিন্ন জায়গা, এর সাথে কোনো সম্পর্ক নাই, আমি চালাকি করলাম যে দেখি তুই পারো কিনা, সেটা যদি পারো তখন তোমাকে আমি বলবো বিচক্ষণ। ক্লিয়ার? বিচক্ষণ হতে হবে, তোমাদের সবাইকে বিচক্ষণ হতে হবে সর্বদা। এই মানসিকতা থাকতে হবে। এরপরে আসো, এই যে নীতিবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমি তোমাদের এখন পড়াচ্ছি না, এটা তোমার ইসে আছে। এগুলো সব নীতিবিদ্যা হলো ইত্যাদি 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 সব এখানে আছে। পিডিএফ এ কালকে সকালে সুন্দর করে পেয়ে যাবে, আর রেকর্ডটাও পেয়ে যাবে। এইটুকু আজকে আমাদের এই এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এই যে নীতিবিদ্যার চারটি মূল ধারা, এই পরনীতিবিদ্যা এটা কাকে বলে সেটাও আমরা এখানে এখানে আগামী কালকে আমি এইটার জন্য আমি আজকে দিচ্ছি না। কারণ যখন আমি পরনীতি আহ বিদ্যাটার কথা বলছি, এই পরনীতি বিদ্যা কি এটা চলে গেছে নিচের পাতায়, এটা আসতে হবে এখানে। আবার ব্যবহারিক নীতিবিদ্যা বা প্র্যাকটিক্যাল এথিক্স কি, এটা আসতে হবে এর নিচে ঘরে। বর্ণনামূলক বা নীতিবিদ্যা, নীতিবিদ্যা বা ডেসক্রিপটিভ এথিক্স, এখানে আসতে হবে এইটা। তারপরে আহ মানমূলক নীতিবিদ্যা বা মূল্যায়নমূলক নীতিবিদ্যা, এটার নিচে আসতে হবে। এটা যেহেতু নিচে চলে গেছে, সেহেতু আমি এই জায়গাটা তোমাদের কালকে সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে এইটার নিচে এইটা থাকে। এই যে এটা, ধর এই যে পরনীতিবিদ্যা, এটা থাকতে হবে এখানে। আমি বুঝতে পারছি? তারপরে ব্যবহারিক, তুমি এখানে পরনীতিবিদ্যা, আবার এখানে যা পড়লে পরনীতিবিদ্যা, এটা বুঝতে কষ্ট হবে সমস্যা হবে। এই জন্য আমি এখানে এটাকে সাজাবো এখানটায়। তারপরে এই যে তোমার ব্যবহারিকটা নিয়ে যাব এই জায়গায়, এই জায়গায়। তারপরে এই যে বর্ণনা ব্যবহারিক নীতিবিদ্যা, এরপর আমি বর্ণনামূলক নীতিবিদ্যা ঠিক তার নিচে নিয়ে যাব। এই যে থ্যাংক ইউ, এই পর্যন্ত আমরা পড়লাম। পরিমাণটা কিন্তু নিতান্ত কম না। তোমরা কালকে পেয়ে আশা করি 10টা 10:30টার ভিতরে পেয়ে যাবে রেকর্ড সহ। তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও করো। তোমাদের আমি শেষ পর্যায়ে বলি, আগামী এই রুটিন দেখে ক্লাস হবে। আমি আবারও বলছি, নভেম্বর মাসে আমি তোমাদের প্রিলিমিনারি 2টো ক্লাস, রিটেনের 2টো ক্লাস নেব। আমার ধারণা তোমরা যদি মনোযোগী হও, এনজয় করতে চাও। আচ্ছা, আমি এই যে একটা ক্লাস প্রেজেন্ট করি, তোমার কি মনে হয় এই ক্লাসটা প্রেজেন্ট করার জন্য হঠাৎ করে একদিন আমি পেরেছি? না স্যার। এইভাবে কি হঠাৎ করে একজন মানুষ একদিন পারে না? চর্চা থাকতে হয়। চর্চা থাকা লাগবে। চর্চা থাকতে হয়, আর হলো তোমার মহিউদ্দিন, এই আমি, হ্যাঁ তুমি না আমার 10টা মিনিট পর একটু ফোন করলাম, ক্লাসটা শেষ করে নি ওই 50-এ। তো তো সেটা হলো, এভাবে তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো, আমার মনে হয় তোমরা একটা জায়গায় এসে নিজেকে বিচক্ষণ করতে পারবে, প্রেজেন্টেবল করতে পারবে, কথা বলা শিখতে পারবে। কারণ তুমি কথা জানো, কিন্তু কোন জায়গায় কি কথা বললে আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে, আমি সেটা চিন্তা করব। আমি সেটা চিন্তা করব। আর তো বলবে, বলো, তোমরা যদি কিছু বলতে চাও বলো।
তোমরা কি কোনো প্রশ্ন করবে? না স্যার, কোনো প্রশ্ন নেই স্যার। তোমরা চেষ্টা করো ক্লাসে আসার আগে যদি কোনো একটা যে না বোঝা থাকে, হয় গ্রুপে লিখে দিও, অথবা ক্লাসে আমি যখন প্রশ্ন করার সুযোগ দিই তখন প্রশ্ন করো। তাহলে ভালো থেকো, আগামী বৃহস্পতিবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের ছোট ভাই বোন যদি থাকে অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার নিউ, আমি ওই প্রি বিসিএস ফাউন্ডেশন একটা কোর্স করেছি। তোমরা, তোমাদের তো সেই সুযোগ দিতে পারবো না, তোমরা তো বড় ছেলে মেয়ে। তো সেটা আমার মনে হয়েছে যে আহ, বহুত খেটেছি আমি ওই সিলেবাসটা করার জন্য, বহুত পরিশ্রম করেছি, বহুত বই পড়ালেখা করেছি। এই যে আইজেন হাওয়ারের কথা বললাম সেটা কিন্তু ওদের জন্য তৈরি করা। তারপরে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে এগুলো তাদের জন্য করা। এরকম অনেক অনেক প্রায় 150 ঘন্টার আহ, ওদের ডিজাইন করা হয়েছে, যাতে করে ওরা পরীক্ষার আগে জন্য, যেমন তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার সময় অনেক ছেলে মেয়ে আমি কি পারবো, আমার কি হবে, এই কথা বলে না সবচেয়ে বেশি ছেলে মেয়ে। জি স্যার। এটা হচ্ছে তোমার তোমার এইটা যাতে না হয়, তুমি স্মার্টলি বলতে পারো আমি পরীক্ষা দেবো, চাকরি পাবো। তো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আচ্ছা।